আপনার কাছে ঠিক উল্টো প্রশ্ন, আপনারা সামাল দিতে পারবেন কিনা? বিএনপির যে অবস্থা আমরা দেখছি, মাঠে ঘাটে কোন্দল, একে অন্যের মারামারি, খুনোখুনি বিভিন্ন জায়গায় চলছে। আমি জানি না আপনার এলাকায় কী অবস্থা, সেই সামাল দেওয়ার সক্ষমতা বিএনপির আছে কিনা? জি, ধন্যবাদ আজকের এখন টিভির আমাকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্যে। আমি অভিনন্দন জানাচ্ছি এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহকে। বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত বা আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচন, এবং আগামী নির্বাচনের যে গুণগত দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বিরোধী দল কে হবে, বিরোধী দলে অবস্থান কারা করবে। কারণ গত স্বাধীনতার পর থেকে এখানে মূলত লড়াই হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই শূন্য জায়গায় এখানে বিরোধী দলের অবস্থানটা কারা আসবে? সরকারি দল কি কনফার্ম হয়ে গেল? তো এখন এখানে এনসিপি নতুন দল গঠন করেছে, তারা মাঠে কাজ করছে, অভিনন্দন, শুভেচ্ছা, তারা এগিয়ে যাক, অসুবিধা নাই। বাংলাদেশে বিএনপি সামাল দেওয়ার যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন, এখন একটা অস্থিরতা বিরাজ করছে দেশে, এবং অস্থিরতা বিরাজ করার পিছনে অন্যতম প্রধানতম কারণটাই হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘ সময় আপনার ক্ষমতা থাকতে পারে না। এর ফলশ্রুতিতে প্রশাসনিকভাবে একটা বিশৃঙ্খলা আছে, আইন প্রয়োগের সংস্থার মধ্যে বিশৃঙ্খলা আছে, অন্যান্য ইনস্টিটিউশনগুলোর মধ্যেও একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। যখন আপনার একটা নির্বাচিত সরকার আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে, তাদের কিছু কমিটমেন্ট থাকবে, তাদের দায়িত্ববোধ থাকবে, এবং তাদের তৃণমূল পর্যায় পর্যন্ত কাঠামো থাকবে। এই সমস্ত বিশৃঙ্খলা বা এই সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় সংগঠন সেই ক্ষেত্রে ভূমিকা শক্তভাবে রাখতে পারবে। এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি যেটি প্রয়োজন, যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দিয়ে জাতীয় নির্বাচনের দিকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া আপনার বাংলাদেশে আপনি লক্ষ্য করছেন যে আজকে যৌক্তিক দাবি নিয়েও যেমন রাস্তায় বিক্ষোভ করছে, আবার অযৌক্তিক দাবি নিয়েও রাস্তায় বিক্ষোভ করছে। এটা সরকারের জন্যে, তারপরে মব জাস্টিস তো আছেই, এইটা একটা আমি মনে করি যে একটা হযবরল অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে। সরকার শুধু বিবৃতি দিয়েই এসে এগুলোকে আপনার মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে বিএনপি যেহেতু পুরনো সংগঠন, দীর্ঘ সময় বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের দায়িত্ব পালন করেছে, অভিজ্ঞতার দিক থেকে আপনার আমি মনে করি যে এখন বর্তমান সিচুয়েশানে বিএনপির সমান অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিদ্যমান নাই, কোনোভাবেই নাই। এটা আমি আপনার সঙ্গে। সুতরাং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, রাজনীতিতে মতভেদ মতপার্থক্য থাকবেই, রাজনীতিতে তো যদি মতভেদ মতপার্থক্য না থাকে তাহলে তো এত দল হবে না। বাংলাদেশে যতগুলো দল নিবন্ধিত হয়েছে, আরও নিবন্ধনের জন্য আবেদন করছে, এটা আমি দোষের বলবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় কাঠামোতে যে মৌলিক পরিবর্তনগুলো এনেছিলেন তার অন্যতম ছিল যে বাংলাদেশে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার মধ্য দিয়েই কিন্তু আমাদের রাজনীতিতে সহ অবস্থান, মতামত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, আমাদের সংবিধানে কিন্তু এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে আছে, কিন্তু এগুলো প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র এমন একটা বিষয় যে গণতন্ত্র তো আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে। সেখানে আমি আপনার এই কথা ধরে হাসনাতের কাছে জানতে চাই, গণতন্ত্র চর্চার মধ্যে থাকতে হবে। হারুন ভাই সর্বশেষ যে কথাটি বললেন, বিএনপিকে এই মুহূর্তে আমরা যদি আপনার কাছে জানতে চাই, আপনি একটি দলের সঙ্গে আছেন, মফস্বল কিংবা একদম প্রান্তিক পর্যায়ের সেই গণতন্ত্রের চর্চা বলতে অন্যান্য দলও নিশ্চয়ই পাশে সুযোগ দেবে একসাথে কাজ করার, সেটা কি দিচ্ছে? ওকে, উনি যেটি বলেছেন মাত্র, মানে আমরা অলরেডি গভর্নমেন্টের জায়গাটা ডিসাইডেড, আমরা শুধু হচ্ছে অপোজিশন হচ্ছে একটা আনডিসাইডেড ফ্যাক্টর। আমি কিছু জায়গায় জাস্ট একটু কন্ট্রিবিউট করছি। 2 নম্বর বিষয় যেটি বলেছেন যে একটা অনির্বাচিত সরকার, ম্যান্ডেটহীন সরকার, সুতরাং ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেটি হচ্ছে সংস্কার করবে। এই 2টা জায়গায় আমার হচ্ছে আপত্তি রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আনসার্টেনিটি। আপনি যে নির্বাচনে আগে থেকেই জানবেন যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসতে যাচ্ছে,
যেমন গত 3টাই ইলেকশনে উনি আমার থেকে ভালো জানবেন, আমরা পার্লামেন্ট ওনাদেরকে কথা বলতে শুনেছি, তখন আমরা ওনাদেরকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি, পার্লামেন্টের বাইরে ওনাদের আমরা নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি, অর্থাৎ আমরা দেখে বড় হয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের থেকে ওনাদের অভিজ্ঞতা বেশি, ওনারা ইতিহাসের অংশ, ফেসিবাদ বিরোধী ইতিহাসের অংশ। সেই জায়গা থেকে দেখেন আমাদের বিগত যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা আগে থেকেই ফলাফল নির্ধারিত ছিল, এবং বিরোধী দল কে হবে সেটাই নিয়েই কিন্তু নির্বাচনের আগের 1.5-2 মাস হচ্ছে আমাদের যত হচ্ছে আপনার যত অ্যাক্টিভিটি ছিল বিরোধী দল নিয়েই, ভারতে যাওয়া, ভারত থেকে আসা, বা এই যে অ্যাম্বাসিগুলার দৌড়ঝাঁপ করার এই বিষয়টি সিমিলার একটা রিফ্লেকশন এখন আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর বিষয়, এটা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই 71 পরবর্তীতে যদি কোনো গভর্নমেন্ট সবচেয়ে বেশি মানুষের সমর্থন নিয়ে আসে, হ্যাঁ গভর্নমেন্ট কতটা সাকসেসফুল হয়েছে কি হয় নাই সেটা ডিফারেন্ট ডিসকাশন, সেই ডিসকাশনে পরে আসছে, কিন্তু সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে যদি কোনো সরকার এসে থাকে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে কি পেরেছে না সেটা অন্য একটা ডিসকাশন। এই সরকারকে যখন থেকে বলা শুরু হয়েছে অনির্বাচিত, ম্যান্ডেটহীন, তখন থেকেই এই সরকারের আসলে লেজিটিমেসি নিয়ে হচ্ছে ইন্টেনশনালি, আমার কাছে মনে হয়েছে এটাকে ইন্টেনশনাল একটা প্রশ্নবিদ্ধ করার বিষয়। কারণ আমরা গণঅভ্যুত্থানটা হয়েছে যে কারণে তাদেরকে রাস্তায় নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে, কথা বলতে পারেনি বা আমাদের বাক স্বাধীনতা ছিল না, যে কারণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন এতদিন পর্যন্ত হতে পারেনি, সেগুলো ঠিক করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কাজ নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু এই সরকার এসছে। জি, এখন এই আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আমরা যখন বলছি যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য যেই ধরনের কনটেক্সট প্রয়োজন, যেই ধরনের সিচুয়েশন প্রয়োজন, এটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, সেজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন। এখন আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করতে পারবো? আপনি দেখেন, যদি বিদ্যমান ব্যবস্থাকে ঠিক রেখে আবার আপনি একটা নির্বাচন দিতে যান, তাহলে হাসিনা শাহীর ক্ষমতার সাথে আমাদের পার্থক্যটাকে, আমাদের এই ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করতে হবে। আমাদের যদি দেখেন প্রশাসন গত 15 বছরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কি অভিজ্ঞতা আছে? আমরা জানি ওসি ভোট করে দিছে, এসপি ভোট করে দিছে, ইউনি ভোট করে দিছে, আমরা জানি মিডনাইট ইলেকশন হয়েছে, পুলিশ এই একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, মাঠ প্রশাসনে নির্বাচন করার অভিজ্ঞতা নাই। নির্বাচন কিভাবে? এখন আমরা যদি ওই প্রশাসন দিয়ে আবার হচ্ছে একটা নির্বাচন পরিচালনা করি, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যেটা কি মানে চিরন্তন কি সংস্কার প্রক্রিয়া কতদিন ধরে চলবে? হ্যাঁ, এই জায়গায় আমি হচ্ছে একমত যে চিরন্তন তো সংস্কার প্রক্রিয়া চলতে পারে না, যত দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজন আমরা এই রাজনৈতিক দলগুলো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসার ক্রিয়েট করা যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচনের সিচুয়েশন আপনি ক্রিয়েট করেন, দেন হচ্ছে আপনি নির্বাচনটা করেন। এখন এটা অলরেডি একটা রোডম্যাপ দিয়েছে, উনি যেটা বলেছেন যে রোডম্যাপ দেয়নি বিষয়টি, তো অলরেডি একটা রোডম্যাপ দিয়েছেন, ফেব্রুয়ারির কথা বলেছেন, এপ্রিলের কথা আসছে, এর বাইরে তো নির্বাচন যাওয়ার সেই নির্বাচনের জন্য যেটি বলছিলেন যে গণতান্ত্রিক ভাবে মানে বিএনপি গণতন্ত্র চর্চা করে, সেটি কি প্রান্তিক পর্যায়ে আছে? অন্যান্য দল বিএনসিপি, জামাত, তাদের সঙ্গে বিএনপি সে আচরণটা করছে? আনফরচুনেটলি নো। আপনি যদি দেখেন, আমি আমার এলাকার একটা কথা বলি, আমার এলাকা কুমিল্লা দেবিদ্বার। আপনি যদি কুমিল্লা দেবিদ্বারে দেখেন, আমরা গত 15 বছরে যাদেরকে বিএনপি দেখছে, নির্যাতিত নিপীড়িত হইতে দেখছে, এলাকায় ঢুকতে পারে নাই, এখন দেবিদ্বারে ওই মূল বিএনপি থেকে, যারা ত্যাগী বিএনপি থেকে আরও এখন বড় বিএনপি দাঁড়াই গেছে। এখন বিএনপি নেতার কর্মীরা ওখানে মার্জিনালাইজড, এখন বড় বড় নেতাকর্মী বেড়ে আসছে যাদেরকে 15 বছর আমরা দেখি নাই। আমার ফুল রেসপেক্ট আছে বিএনপি নেতাকর্মীদের উপরে, দেবিদ্বারের যারা ছিল। আমি আমার অভিজ্ঞতা বলছি, আজকে যখন ওই হাইব্রিড বিএনপি যখন চলে আসছে, তারা টাকার কাছে বিক্রি হচ্ছে, ব্যবসার কাছে বিক্রি হচ্ছে, মামলা বাণিজ্য ব্যস্ত হয়ে গিয়েছে, তারা হচ্ছে এখন আপনি যখন তাদের সংস্কারের কথা বলবেন, আপনার এলাকায় দেখা যাচ্ছে যে মিছিল বের হচ্ছে যে হাসনাতের চামড়া তুলে নিব আমরা। সিম্পল কি যে ভাই আপনি হচ্ছে একটা মানে যেভাবে মানে আমরা যেটা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যেখানে সহ অবস্থান থাকবে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার হচ্ছে মতামত দিবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমরা হচ্ছে নানা মতের থাকবো, নানা পথের থাকবে, আমরা এক টেবিলে বসে আলোচনা করব। যখনই আপনি গঠনমূলক কোনো ধরনের আপনি কথা বলবেন, যেমন আমি বলেছিলাম কি যে দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে, এটা আমি বলছিলাম। হ্যাঁ, এখন এটা আমি তো হচ্ছে সামনাসামনি বলেছি,
আপনার যদি রিফ্লেকটিভ না হন, আপনি যদি সমালোচনাকে গ্রহণ করতে না পারেন এবং এই সমালোচনার ফেসিবাদী পদ্ধতিতে সেটার বিরোধিতা, যে হাসনাতের চামড়া তুলে নিব আমরা, এলাকায় ঢুকতে দিব না, আমরা একদম মেরে ফেলবো, কাটে ফেলবো, এই যে একটা চিত্র, এই চিত্র কিন্তু শুধু দেবিদ্বারের না, বিভিন্ন জায়গায় চিত্রটা আছে। আচ্ছা, আমরা চিত্র কি চাঁপাইনবাবগঞ্জের চিত্র কিরকম আছে কিনা যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে হারুন ভাই?